আসসালামু আলাইকুম, জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের জুবায়ের একাডেমির স্টুডেন্ট। পাশাপাশি তিনি অনেকগুলো স্কিলের অধিকারী বলা যায়। তিনি একাধারে সোপ নিয়ে কাজ করেন, পাশাপাশি ক্যান্ডেল, জিপসাম অনেকগুলো আইটেম নিয়ে কাজ করেন এবং ওনার প্রতিটা আইটেম আসলে খুবই সুন্দর বলা যায় আরকি। একটু সবার থেকে আলাদা। এবং যে কারণে তিনি অল্প দিনের ভিতরেই সবারই একজন পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন এবং পাশাপাশি একজন সফল উদ্যোক্তা বলা যায়। এবং আমাদের এই নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তাদের সাকসেস স্টোরি নিয়ে, সেখানে তাহমিনা শরীফ আপু ওনার জীবনের সকল গল্প আমাদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমরা যারা নতুন আছি তারা যেন কিছু একটা করার বা শুরু করার আগ্রহ পান এবং শুরুটা করেন। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আপুর সাথে যাব তার জীবনের সকল গল্পগুলো জানার জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপুর কাছে প্রশ্ন যে আপনার নাম কি? যদিও তহমিনা শরীফ আপু জি, আমরা জি। বলেই দিয়েছি। আপনার নাম কি, কোথা থেকে আসছেন এবং বর্তমানে আপনার প্রফেশনটা কি? এই সম্পর্কে একটু আচ্ছা। জানবো আরকি। আমার নাম তাহমিনা শরীফ। স্যার তো বলেই দিল। আমি হচ্ছে যে আমার গ্রামের বাড়ি নড়াইলে। আমি হচ্ছে ঢাকাতে বসুন্ধরাতে থাকি। বেসিক্যালি আমি একজন শেফ। আর হচ্ছে যে আ শখের বশে সাবানটা হচ্ছে যে একটা ব্রেইনের ভিতরে থেকে গিয়েছিল। তো সুযোগ পাচ্ছিলাম না বাংলাদেশে। যার জন্য স্যারের কাছে এসেছি এবং সাবানটা শিখেছি এবং আমার ১ম থেকে এই পর্যন্ত কখনো ফেইল আসে নাই। মানে এমন আছে না যে অনেকেই বলে যে সাবান হচ্ছে যে কিছু ফেল হয়েছে বা কাপড় কাচ নিয়ে গেছি, অন্য কোনো কাজে নিয়ে গেছি। আমি এখনো পর্যন্ত সে ধরনের কোনো ইয়েতে পড়ি নাই। তো সেই হিসেবে বলা চলে যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো সাবান বানাচ্ছি। বর্তমানে আপনি কি, কি নিয়ে কাজ করতেছেন এই সম্পর্কে জানবো। এবং আপনার পেজের নাম, মানে যেখানে আপনার ব্যবসাটা জি, জি। করেন, এই পেজের নামটা এবং আপনি কিভাবে, মানে কি, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এই সম্পর্কে একটু বলবেন। স্যার বেসিক্যালি হচ্ছে শুরু করেছি অ্যা জিপসাম দিয়ে। জিপসাম থেকে যখন জিপসামের প্রোডাক্ট গুলো ভালো আসতে শুরু করলো, তারপরে শুরু করলাম স্যার মোমটা। যেহেতু আমি সাবানটা আমার মূল টার্গেট। তো সাবানকে ফোকাসে রেখে আমি মোমটা দিয়ে শুরু করলাম যে আমি মোল্ড কিভাবে ইউজ করব বা আমি কিভাবে একটা ধৈর্যটার পরীক্ষাটা কিভাবে দিব। কারণ মোম তৈরি করতে গেলে স্যার ধৈর্য লাগে এটা সবাই জানে। যে প্রচন্ড ধৈর্য লাগবে এবং আপনাকে ভেঙে যাবে। আপনাকে আবার গড়তে হবে। তো এইভাবে হচ্ছে যে শুরু করেছি। আর সাবানটা হচ্ছে যে আমার মূল গোল হচ্ছে সাবান। তো আমি এখন সাবানে এসে বেশ থেমে আছি। জি। এইখানেই থামবো। আর আমার পেজের নাম স্পার্কলিং বাই তনু। আ এটা হচ্ছে যে ফেসবুকে কল্যাণে স্পার্কলিং বাই তনুতেই রেখেছি। তো আ এটা হচ্ছে যে স্যার একটা মনের খোরাক থেকে তৈরি করা। জি। আমি হচ্ছে যে চাই যে এই সাবানটা হচ্ছে যে আমি বিদেশে যখন যত ভিডিও দেখি, যখনই দেখি, তখনই দেখি যে সবাই হচ্ছে যে এই সাবানটাকে ঠিক মিডল এজ বা একটু এজ হলে মানুষ তৈরি করে। কারণ আমি দেখি না যে ইয়াং কোনো লোক সেলিব্রিটি বা কেউ সাবান তৈরি করছে। তো এটা হচ্ছে যে মনের খোরাক থেকেই স্যার আমার সাবানে আসা এবং কোল্ড প্রসেস সাবানটা স্যার আমার কাছে আমার ফ্যামিলি থেকে শুরু করে এবং সবাই এত বেশি পছন্দ করেছে তো আমি এই সরি কোল্ড প্রসেস নিয়ে অনেক দূরে যেতে চাই। জি, এটা জি। হচ্ছে আমার একটা ড্রিম। মানে উনার সোপ মেকিং নিয়ে উনি একদম এক কথায় বলা যায় উনি একটা নেশার ভিতরে পড়ে গেছে। কারণ কি, আ কোল্ড প্রসেস সোপটাকে আমরা চাইলে একটু ভিন্নভাবে ডেকোরেশন করতে পারি। যেমন তাহমিনা শরীফ আপুর প্যাকেজিং থেকে শুরু করে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার হাতে যেটা প্যাকেট আছে, উনি আমাদের জন্য গিফট নিয়ে আসছেন। তো সেই গিফটের ভিতরে কি, কি আছে আমি আপনাদেরকে দেখাবো এবং ধীরে, ধীরে সবকিছুই দেখাবো। আপাতত এটা থাক। ভিডিওর শেষে উনি কি, কি নিয়ে আসছেন আমাদের স্টুডিওতে আমরা সেগুলো দেখব এবং সত্যিকার অর্থে আপনারা অবাক হয়ে যাবেন যে সাবান এতটা সুন্দর হওয়া যায় বা হতে পারে, এইটা এই সাবানগুলো না দেখলে বিশ্বাস করবেন না। আমরা আবার প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমরা আমাদের প্রশ্ন পর্ব শেষ হলে পরে আমরা এটা খুলে দেখাবো এটার মধ্যে কি আছে। আর এখানে একটা বিশেষ সাবান আমাদের সামনে আছে। এক নজরে দেখিয়ে রাখি, কিন্তু এই বিশেষ জিনিসগুলো আমরা এই ভিডিওর শেষে এটা খুলে বা এটা নিয়ে আলোচনা করবো আর কি। বাংলাদেশে কিন্তু এটা বর্তমানে একটা ট্রেন্ডিং একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াচ্ছে আর কি, এবং বর্তমানে এই বিজনেসটা, মানে এখানে যেটা আছে এটা একটা বড় একটা বিজনেস আইডিয়া হতে পারে আর কি। আমরা এখন এই মুহূর্তে আপনার কাছে শুনবো যে এই বিজনেসে আসার পিছনের গল্পটা। মানে সবাই তো চাকরি করে, সবাই তো আবার আমাদের গতদিন একটা স্টুডিওতে আসছিল, তিনি হলো সরকারি চাকরি ছেড়ে দিয়ে
উনি এখন বিজনেস করতেছে। এর আগে উনি ধার করে টাকা সংগ্রহ করে ব্যবসা শুরু করতেছিল। তাদের প্রত্যেকের পিছনে মানে জীবনের পিছনে একটা গল্প থাকে। তো আপনার এই ব্যবসাতে আসার পিছনে যে গল্পটা, আর এখন যে আপনারা এই সফল হয়েছেন, এই সফলতার পিছনে যে ব্যর্থতা ছিল, এই ব্যর্থতা সম্পর্কে আমরা একটু জানবো এবং শুরুটা কিভাবে করেছিলেন আরকি আচ্ছা জানবো। স্যার, এখানে বলতে হয় স্যার আমাকে যে আমি মোটামুটি মেধাবী স্টুডেন্টই ছিলাম। তো যেহেতু ইন্টারমিডিয়েট পাস করার পরে বিয়ে হয়ে গেল, তো সাহেব আসলে এত ব্যস্ত তার প্রফেশন নিয়ে। তো সে হচ্ছে যে ইচ্ছা করলেও মানে আমি অন্য কিছু করতে পারছিলাম না। তারপরে বাচ্চাগুলো হয়ে গেল। তো সব মিলায় আমার যখন কিছু হচ্ছিল না, তখন আমার ভিতর থেকে একটা তাগাদা আসা শুরু করলো যে কিছু তো করতে হবে। জি, কিছু একটা করো। জি। তো এইখান থেকেই শুরু আমার। সেই ২০০০ সাল থেকে আমি স্যার আপন ঘর নামে, যে আপনারা জানেন কিনা আমি জানি না, আপন ঘর নামে লালমাটিয়াতে একটা কুকিং সেন্টার আছে। আমি ওখানে গেলাম স্যার। তখন আমার বাচ্চার বয়স ৬ মাস। এবং আমি ওই বাচ্চাটাকে রেখে বাসায় রেখে ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা ক্লাস করতাম। এবং আসার সময় লিটারেলি আমি দৌড়াইতে, দৌড়াইতে আসতাম যে আমার বাচ্চাটাকে বাসায় রেখে এসেছি। তো এইভাবে করে স্যার আমি রান্নার দিকে ঝুঁকলাম। ওই যে আপন ঘর থেকে শুরু আমার যাত্রা, কিছু করার নেশা। তো তারপর থেকে আমি শেফ কোর্স করলাম। মাঝখানে বিশাল বিরতি দিয়ে শেফ কোর্স করলাম। যেহেতু আমার রান্নাটাকে একটা নেশা ছিল। আমি আচার বানালে আমার প্রতিবেশীরা থেকে শুরু করে আশেপাশের সবাই খুব পছন্দ করে। আমি রান্না করলে তার প্রশংসা পাই। এবং যেহেতু আমার হাসব্যান্ড এলজিডিতে আছে, তো মাঝে, মাঝে অফিসারদের, হাই অফিসিয়ালদের খাওয়াইতে হতো আমাকে যখন আমি ঢাকার বাইরে থাকতাম। তো তাদের কাছ থেকেও আমি রান্নার তারা খেয়ে আমাকে বলছে যে, "আবার আসবো। শুধু তোমার হাতে রান্না খাওয়ার জন্যে।" তো এরকম করতে, করতে স্যার রান্নাটাকে আসা। বাই দিস টাইম আমি যখন অস্ট্রেলিয়াতে ভিসা করলাম, তো অস্ট্রেলিয়ার ভিসা করার সময় আমি কয়েকটা জায়গায় খোঁজ নিলাম যে আমি যেহেতু একটা প্রোগ্রামে যাবো, তো এর মধ্যে আমি ২ টা কোর্স করতে পারি কিনা সাবানের। মানে এটা হচ্ছে আমার ১ম সাবানকে নিয়ে কেন যেন আমার ভিতর থেকেই আসছিল। তো তখন ২ টা সাবান অলরেডি মেলবোর্নে, তখন আমি ২ টা সাবানের পেলাম যে ওখানে আমি কোর্সটা করে আসবো। তো আমিও ভিসার ১ সপ্তাহের মধ্যে করোনা শুরু হলো। তো আমার আর যাওয়া হলো না। কিন্তু বাংলাদেশে স্যার আমি হচ্ছে যে পাচ্ছিলাম না বেসিক্যালি, যে কারণ একটা লাইয়ের বিষয় আছে, এখানে একটা কস্টিকের বিষয় আছে। তো আমি যদি ভুলভাল করে, তো সাবান স্যার সবাই বানাইতে পারে। জি, আপনি যেকোনো তেলের ভিতরে লাই সলিউশনটা দিলেই আপনার সাবানটা হয়ে সবার যাচ্ছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এটা কি সাবান হচ্ছে আসলে ওটা আমরা জানি না। না স্যার, এটা তো জানি না। এটাই আমাদের চারিপাশে চলছে জি, এখন জি স্যার। বর্তমানে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনাকে স্যার স্টক করেই বলা যাবে। কারণ আপনার অনলাইনে প্ল্যাটফর্মে আপনাকে দেখার পরে থেকে আপনি রেগুলারই আপনার কোন না কোন ভিডিও দেখছি, আপনার কনভারসেশন গুলা দেখছি। এবং দেখার পরে স্যার আমার মনে হলো যে না, আমি এবার একটা জায়গা পেয়েছি, যেখানে আমি শিখতে পারবো। এই হচ্ছে স্যার আমার মূল সাবানের মূল স্ট্রিমে চলে আসা। বাই দিস টাইম আপনাকে দেখছিলাম আর আমার সাহেবকে জিজ্ঞেস করছি যে, "তুমি কি আমাকে বাইরে কোর্স করতে দিবা কিনা?" জি, তো সে তখন বলল যে, "তোমার আগ্রহ থাকলে অবশ্যই তুমি যাবা।" তো এর মধ্যে স্যার আপনার কাছে আসলাম। আপনার কাছ থেকে শেখার পরে স্যার ১ম সপ্তাহে আপনি যখন আমাদের টাস্কটা দিলেন যে এটা করে নিয়ে আসেন। তো ১ম সপ্তাহে যখন স্যার আমি করলাম এবং আমি সাকসেস। জি। এবং স্যার আমার ওই সাকসেসেই আমার মাথা স্যার এলোমেলো হয়ে গেল। তার মানে আমরা শেখাতে পেরেছিলাম। ইনশাআল্লাহ স্যার, পেরেছিলাম ইনশাআল্লাহ। এবং আপনি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমার এই সাবানটা কোয়ালিটি কন্ট্রোল করা। স্যার একদম। কারণ আমি সাবানকে স্যার ১ম যে জি, সাবানটা তৈরি করেছি, যেহেতু আমার ১ মাস কিউরিং এর টাইমটা হয়ে গেছিল। তো আমি ওই সাবানটাকে স্যার বিসিএসআই এ নিয়ে গেলাম। জি, যে ১ম সাবানটা দিয়ে শুরু করি। কারণ জি, মানুষের ভুল ভ্রান্তি যা হবে ১ম টা থেকে বোঝা যাবে। যদি ওখানে কোনো প্রবলেম থাকতো তাহলে আমি 2nd টাইম স্যার আরেকটা সাবান আমি পাঠাইতাম। জি। তো যেহেতু ১ম টাইমে নিলাম এবং বিসিএসআর থেকে স্যার আমি টোটাল একটা সাবানের যতগুলা সেক্টরে দরকার হ্যাঁ, টেস্ট দরকার ছিল। প্রত্যেকটা টেস্ট করিয়েছি এবং আমাকে জি, একটু বেশ পরিমাণে টাকা খরচ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন এর জন্য, যে যেহেতু এটা আমি ব্যবহার করব, আমার আত্মীয়স্বজন ব্যবহার হুম, করবে এবং আমি যাদেরকে দিব নিশ্চয়ই তাদের আমার রেপুটেশন এর একটা ব্যাপার আছে। জি, তো স্যার আমি এগুলো তো চিন্তা করতে হবে হুম, আমাকে। হুম, হুম, আর এই চিন্তা থেকেই স্যার আমি সবগুলো টেস্ট করিয়েছি। জি, উনারা আমাকে বলছে যে ওর সবাই বেসিক করে। হুম, আপনি হুম, কেন বেসিক করছেন না? তা আমার সাহেবের একটাই কথা, তাকে সাথে নিয়ে গেছি। জি, তার একটাই কথা, না আমি সব টেস্টে দেখতে চাই জি, যে আমার এটা ফেল রেজাল্ট করে কিনা। কিরকমের আসে, হ্যাঁ। হ্যাঁ। তো এইটা দেখার পরে স্যার আমাদের মনোবল বেড়ে গেছে স্যার আমার, এবং উৎসাহ স্যার দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে। এবং আমি মনে করি স্যার আমি মানে আমাদের বাংলাদেশকে আমি স্যার পোল পোস্টে চেনাবই।
এনিহাউ ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে ওনার জীবনের একটা মানে ইচ্ছা হলো কোল্ড প্রসেস সোপ মেকিং শেখাটা, এবং উনি আলহামদুলিল্লাহ শিখে ফেলেছেন। পাশাপাশি উনি যেটা করেছেন যে শেখার পরে আমাদের সাবানগুলো রেডি হয়ে যাওয়ার পরে উনি সেটাকে পরীক্ষাগারে পাঠিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের বিসিএসআই এ পাঠিয়েছিলেন। সেখানে সবাই বেসিক টেস্ট করে, উনি করলো কি একটা সাবানের যত টেস্ট আছে সবগুলো টেস্ট ওখান থেকে করালো, এবং আমি যতদূর জানি উনি হিউজ একটা অ্যামাউন্ট ওখানে খরচ করেছে, এবং উনি যথেষ্ট টেনশনে ছিল পাস করবে তো। তা আলহামদুলিল্লাহ ওই বিসিএসআই এর যত মানে যে টেস্টটা আসছে এবং যতগুলা টেস্ট উনি করিয়েছে আমাদের এই সাবানগুলো আলহামদুলিল্লাহ সবগুলাতেই প্যারামিটারে পাস করেছিল। যে কারণে উনি আসলে ওনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গিয়েছে যে না, আমি সাবান তৈরি করতে পারি এবং এটা কোয়ালিটি সমৃদ্ধ একটা সাবান, আমি কোয়ালিটি কন্ট্রোল করে সাবান তৈরি করতে পারি। এটার মধ্যে যখনই উনি কনফিডেন্স আসছে, এর পরবর্তীতে উনি কিছু স্টেপ নিয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে জানবো, এবং এর পরবর্তীতে আপনারা এখন তো মানে মোটামুটি স্যাটিসফাইড বলা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা দেখেছি যে এই সাবানটা যখনই টেস্ট রিপোর্ট উনি হাতে পায়, তখন দেখলাম উনি বাংলাদেশের যত উদ্যোক্তাদের মেলা আছে, বড় বড় মেলা, এই মেলাগুলোতে উনি জয়েন করেছে, 2 দিন 3 দিনের যে মেলাগুলো। এবং আমরা এখানে ওনাকে জিজ্ঞাসা করব যে মেলাতে তো একটা বড় খরচ, আমাদের দেশে যে উদ্যোক্তা মেলাগুলো আছে, উনি গুলশানের মেলায় অ্যাটেন্ড করেছিল, বারিধারা মিরপুর ডিএসএস মেলাতে গুলোতে অ্যাটেন্ড করেছিল, এগুলো কিন্তু এক্সপেন্সিভ মেলা হয়। তা আমরা ওনার কাছে জানতে চাইবো যে ওখানে ওনার কি পরিমাণ সেল হয়েছিল এবং কারা মূলত এটার ক্রেতা, এই জিনিসগুলো একটু আমাদেরকে একটু বলবেন। স্যার মূলত সাবান হচ্ছে যে আপনি যতটুকু তৈরি করবেন তার থেকে বড় বিষয় আপনাকে কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে। আপনি আপনার সামনের কাস্টমারকে আপনাকে কনভিন্স করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর আরকা ফ্যাশন উইকে যখন আমি যাই তখন একজন বলেছিল যে এই এত বড় প্ল্যাটফর্মে যাচ্ছ এতগুলা টাকা দিয়ে, তুমি কি হবে। তো আমার সাহেবের একটাই কথা ছিল স্যার, যে পরিচিতির জন্য যাচ্ছ, তুমি তোমার একটা কার্ড হয়তো রাস্তায় দ্বারা বিলি করতে পারো, কিন্তু এটা তো বিষয়টা একটা একটা প্ল্যাটফর্মে একটা বড় পরিসরে যাও যেখানে যে তুমি চেনা মানুষকে যে এইটা এই সাবান। তো সাবান যখন তুমি চেনা বা মানুষ যখন বুঝতে পারবে তখন তোমার কাস্টমার এমনিই চলে আসবে, এমনিতেই চলে আসবে স্যার। আর কাস্টমারদের সাথে সামনাসামনি কথা বলার, ধরেন অনলাইনে স্যার কি হয়, আমরা তো শো করতে পারি, আমরা নিজেরা শো করি, আমি এখন আমার প্রোডাক্টকে তো খারাপ বলবো না, তো তারা তো ধরতে পারছে না, তো তাদের কনফিডেন্ট থাকে না স্যার, এটাতে বড় বিষয়। কারণ ধরেন কাপড় বা অন্যান্য অ্যাক্সেসরিজ বলেন স্যার, এগুলো হচ্ছে যে ঠিক আছে হলো না আরেকজনকে দিয়ে দিলাম, বাট সাবান এতটাই সেন্সিটিভ যেহেতু আমরা নিজেদের স্কিনে আমরা অ্যাপ্লাই করি, তো এটা তো অনেক বড় একটা বিষয়। তো মেলাটা করার মূল উদ্দেশ্য স্যার যে আমি মানুষকে হাতে যখন নিবে, দেখবে, ধরবে, গন্ধটা নিবে, তখন তার কনফিডেন্স লেভেলটা বাড়বে স্যার। তো আমার তখন স্যার আমার কাস্টমারও বেড়ে যাবে এবং তাদের কনফিডেন্স লেভেল, আমি মনে করি যে আমার রিপিটেড কাস্টমার আসবে স্যার অনেক এই মেলাগুলো থেকে। এবং রেসপন্সটা স্যার আমি বলবো যে আমি স্যাটিসফাইড যে প্রথম মেলা আমি যখন করলাম, আরকাতে যখন গেলাম, এত বাচ্চাদের একটা মেলা, সেই হিসাবে আমি সেলটাকে বলবো স্যার আলহামদুলিল্লাহ। কারণ বাচ্চারা এসে এত সাবান দেখে আমাকে প্রথম কথাই সেটা বলছে স্যার, কারণ সব তো আন্ডার এজ বলা চলে, আন্ডার এজ বলতে স্যার 30-এর নিচে বাচ্চারাই বেশি, বাচ্চাই বলবো আমি তাদেরকে। তো এরা হচ্ছে যে স্যার সাবানগুলো দেখে বলে যে আন্টি এটা তো নিতে ইচ্ছা করছে না, এটা তো এত সুন্দর জিনিস, এটা ব্যবহার করবো কি করে। এই জিনিসটাতে স্যার আমি এত খুশি যে ওই টাকা কত গেল এটা হিসাব করি নাই, যে এটা আসলে ম্যাটার না, যদি সফল হইতে হয় প্রথমে কিছু আমাকে ইনভেস্ট করতেই হবে, এটাতেই স্যার আলহামদুলিল্লাহ। মূলত ওখানে কারা, যারা আপনাকে বেশি পরিমাণ সাবানগুলো কিনেছে, ক্রেতারা মূলত কারা, কোন লেভেলের ক্রেতা এখানে বেশি অ্যাট্রাক্ট হয়েছে, লেভেলটা আমি বলতে চাইছিলাম। লেভেল বলতে স্যার আপার মিডল ক্লাস এবং আপার ক্লাস মানুষরাই আসলে সাবানটাকে বেশি। মহিলারা বেশি নাকি পুরুষরা বেশি? স্যার সবাই সমান। আমি তো অবাক হয়ে গেলাম যে একজন পাকিস্তানি আসছে এবং সে এসে আমার কাছ থেকে কোল্ড প্রসেসের সাবান নিয়ে গেল, এবং সে আমার ধারণা সে মানে ভালো জানে কোল্ড প্রসেস সম্পর্কে। এবং কয়েকজন বিদেশি যারা আসছে স্যার আমাকে জিজ্ঞেস করার লাগে নাই যে কি দিব বা এটা দেখেন ওটা দেখেন, তারা জাস্ট পিক করছে
পিক করছে। জাস্ট পিক করছে, আমাকে বলছে যে তুমি কার্ডে পেমেন্টটা নিয়ে নাও। হ্যাঁ, তা আমি ওখানে কার্ডের ব্যবস্থাও রেখেছি স্যার, যেহেতু আমার আমার ছোট বিজনেস, হ্যাঁ, তো আমি যদি সব ধরনের ফ্যাসিলিটিস না রাখি তাহলে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, যার জন্য স্যার বিকাশ থেকে শুরু করে অন্যান্য অ্যাপস যেগুলো আছে, জি, তারপরে আপনার কার্ডে পেমেন্টের যে জি। ইয়ে, আমি এগুলো সব রেখেছি। সব রেখেছিলেন। জি, যার জন্য বিদেশি কাস্টমার যারা, এরা খুব স্যাটিসফাইড যে একটা সারা মেলাতে কয়েকজনের হাতে ছিল, তার মধ্যে আমার একজন কার্ডের ফ্যাসিলিটিস ছিল। জি, আর বিদেশিরা এসে তো মানে বললাম না স্যার, একজন বলছে যে তুমি কি আমাকে কানাডায় এটাকে পাঠাইতে পারবা? জি। মানে আমি মানে মানে আমি স্যার অবাক। জি, তারপর সবচেয়ে বড় বিষয় স্যার, প্রথম দিন যে নিয়েছে, দ্বিতীয় দিন মানে প্রথম দিন সে ব্যবহার করছে, দ্বিতীয় দিনের দিন সে দৌড়াইতে দৌড়াইতে এসে আমাকে বলছে এত ভালো, আপনার সাবানটা এত ভালো। জি। না আমি স্যার এটাতে মানে সামনাসামনি ফিডব্যাক পাওয়া স্যার, এটা আসলে বড় অনেক, বিষয়, অনেক, অনেক অনেক বড় একটা বিষয়। বিষয়। আ আমি খুব খুশি স্যার। জি, খুশি। আচ্ছা। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা একটা পয়েন্ট শিখলাম। সেটা হলো যে আমরা যখন এরকম উদ্যোক্তাদের মেলায় যাব, তখন পেমেন্ট গেটওয়েটা যেন খুব ভালো থাকে। কারণ কি, ছোট উদ্যোক্তা হিসেবে অনেকের পকেটে টাকা থাকে। যেমন আমি পার্সোনালি কোনো ক্যাশ ক্যারি করি না সাধারণত। আমার পকেটে টাকা থাকে না। ঠিক আছে? এটা আমার সৌভাগ্য কিনা দুর্ভাগ্য আমি জানি না। কিন্তু আমি ক্যাশ ক্যারি করি না। আমার সাথে সবসময় কার্ড থাকে। তো আমি যেকোনো পেমেন্ট কার্ডে করতে পছন্দ করি। এখন আমি যদি কোনো একটা মেলায় যেতাম, আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতাম, তাহলে যদি আমার কাছে তো টাকা নেই, আমার তো পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে নিশ্চয়ই কার্ডে পেমেন্ট করতে হবে। তো ওখানে যদি কার্ড ফ্যাসিলিটিটা থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি কিনতে পারবো। তারপরে এখানে কিন্তু কোনো বাধা রাখা যাবে না। বিশেষ করে আমাদের যে যত মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে বা কার্ড সিস্টেম আছে, এগুলা রাখার পরামর্শ দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমরা অনেক গল্প করলাম তাহমিনা আপুর সাথে। এখন আমি ওনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে উনি এখন বর্তমানে কি চাচ্ছেন, কি হতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন ভবিষ্যতে, মানে প্ল্যানটা কি? স্যার আমার হচ্ছে একটু শুধু প্রসারী প্ল্যান নিয়ে আগাচ্ছি। স্যার যেহেতু এখন বেবি স্টেপে আছি, তো আমি এখন পরিচিতিটা বাড়াবো এবং যখন মানুষ একটা সাবান বুঝবে এবং সাবানের টেক্সচার দেখবে, যখন সে ইউজ করবে সে ১০ জনকে বলবে। তো আমার যখনই পরিচিতিটা বাড়বে, মানুষের আমার কাস্টমার যখন বেড়ে যাবে স্যার, তখন আমি একটু বড় পরিসরে যাবো। আমি বিএসটি এর সাথেও কথা বলে এসেছি। মানে আমার পরিচিত একজন আছে, উনার মাধ্যম দিয়ে কথা বলেছি। তো বলল যে কারখানা লাগবে এবং বড় পরিসরে হলে। জি। তো আমি মনে করি যে আমি কোর প্রসেসটাকেই, আমি কারখানা করলেও আমি কোর প্রসেসেই থাকবো জি। স্যার। না, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপু আমাদের জন্য কি, কি নিয়ে আসছে। সেই বিষয়গুলো একটু আপনাদেরকে দেখাই কি, কি আছে। মানে এখানে আসলে কি বলবো, এটা মায়া। মানে এখানে আমি বলব না যে এখানে যা আছে এগুলো কোনো অন্য সাধারণ বিষয়। এটা একটা মায়া। দেখেন আমার হাতে একটা সাবান আছে। এটা কি সাবান? আ রাইস উই আ এটা হলো অপরাজিতা স্যার। অপরাজিতা ফুল থেকে এই সাবানটা তৈরি হয়েছে। ইনফিউজ করে হ্যাঁ, নিয়েছিলাম এবং স্যার। অপরাজিতা ইনফিউশন সাবান, একটু খেয়াল করেন যে এটা কতটা সুন্দর একটা সাবান, তার প্যাকেজিং আরো কত সুন্দর। এটা হলো অপরাজিতা থেকে উনি তৈরি করেছেন, মাশাআল্লাহ। এরপর আরেকটা সাবান একটু দেখাই, এটা হলো মোরিঙ্গা। মোরিঙ্গা। অর্থাৎ আমাদের চারিপাশে যেটা আমরা সজনে পাতা বলি, এই সজনে পাতাটার সাবান এটা। দেখেন ওনার প্যাকেজিং এর স্টাইলটাই আলাদা। হ্যাঁ, আমরা কিন্তু আসলে হ্যান্ডমেড সোপের ক্ষেত্রে প্যাকেজিং মানে ওই বক্স করে চকচকে ঝকঝকে প্যাকেট, এগুলো আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী হলো একটা সাবান কতটা সুন্দর। আচ্ছা, এবার আসি ওনার কফি সোপটা নিয়ে। এখানে একটু তাকাই, দেখেন ওনার কফি সোপ। আমাদের এই যে সোপগুলো, এগুলো আসলে দেশের বাইরের থেকে কোনো অংশ থেকে কম না। আমি যেহেতু ইন্টারন্যাশনালি প্র্যাকটিস করি সাবানের উপরে, দেশের বাইরের বড়, বড় সোপ আর্টিস্টদের সাথে আমার একটা রিলেশন আছে। আমি জাস্ট মন খুলে এদেরকে শেখাই। আমি অনেকের কথা থাকে না যে হাতে প্যাচ রেখে শেখানো হয়। আমার এখানে হাতে প্যাচ রেখে কোনো কিছু শেখানো হয় না। আমরা মন খুলে, বিশেষ করে আমি মন খুলে, আমি নিজে শিখতে পছন্দ করি, আমি মন খুলে শেখাতে পছন্দ করি। এইজন্য উনি এখানে খুব মনের মাধুরী মিলিয়ে এই সাবানটা তৈরি করেছে। দেখেন একটা কফি, উপরে একটা কফি। এগুলো কিন্তু কফি না, এটা বিন না, এটা কিন্তু সাবান। কফির বিন তৈরি করা হয়েছে সাবান দিয়ে, পরবর্তীতে উনি এই কফি সাবানটা তৈরি করে। খেতে ইচ্ছা করবে, এটা নাকের কাছে দিলে খেতে ইচ্ছা করবে, বাচ্চাদের কাছে দিলে খেয়ে ফেলবে। দেখেন আলহামদুলিল্লাহ ওনার সাবানের প্যাকেজিংটা কত সুন্দর। আহ এটা আরেকটা, এটা হলো নিম সাবান। দেখেন এই নিম সাবানটাও কতটা সুন্দর। এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে সাবানের টেক্সচারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু এই সাবানগুলো। তো এখন কথা হলো
যে এই যে সাবানগুলো, এগুলো আমরা আসলে বিদেশিদের থেকে কোনো অংশে কম না। বাংলাদেশে সাবানকে আমরা একটা ভিন্ন রূপ দিতে পেরেছি। আমাদের এখানে প্রায় 2000 স্টুডেন্ট আছে আমাদের এখানে, কিন্তু তাদের ভিতরে কিন্তু প্রচুর সোপ মেকার বাংলাদেশে দেখা যাচ্ছে। বলা যায় যে বাংলাদেশে এখন যারা কোল্ড প্রসেস নিয়ে কাজ করতেছে তাদের বেশিরভাগই হলো আমাদের স্টুডেন্ট। এটা মাঝে মাঝে আমরা গর্ব করে বলি, কারণ বাজারে মানে যখন অনলাইনে দেখি এই বিষয়গুলো, তখন নিজেদের কাছেও ভালো লাগে, না এই স্টুডেন্টটা আমাদের। তো যাই হোক, আপুর জন্য সবসময় শুভকামনা। এছাড়া উনি বিশেষ বিশেষ কিছু সাবান উনি তৈরি করেন। এখানে ছোট ছোট সাবান, এটার মধ্যে কিন্তু ছোট ছোট সাবান, জার্নিতে এটা দরকার, এটা আমরা ট্রাভেল সোপ বলতে পারি। জার্নি পথে আমাদের অনেক সময় সাবান দরকার হয়। আমরা যখন রেস্টুরেন্টে যাই অনেক সময় ভালো সাবান থাকে না, বা কমন সাবান, একই সাবান সবাই ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এরকম যদি প্যাকেট ভরা সাবান আমাদের কাছে থাকে, আমরা একটা বের করে হাত ধুয়ে ওখানে রেখে আসলাম। এটা ট্রাভেল সোপ সাথে রাখতে পারি আমরা। এবং স্যার আপনি নিশ্চিন্তে এটা মুখে ব্যবহার করতে পারবেন, হাতে যখন মানে ফেনা করে, হ্যাঁ হাতেও পারবো, মুখেও পারবো। মুখেও পারবেন। আচ্ছা, এটা হলো আরো একটা ট্রাভেল টাইপেরই একটা সোপ বলা যায়, যদিও এটার প্রসেস ভিন্ন। এটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগে, এটারও প্রসেস ভিন্ন। এটাকে দেখেন, এটা হলো মেল্ট অ্যান্ড পোর পদ্ধতির মাধ্যমে তৈরি। এটার কোর্সও আমাদের আছে। তো এখানে দেখেন কি কালারফুল, মানে ভাবা যায় একটা সাবান এরকম কালারফুল হতে পারে। এটা বাচ্চাদের সামনে দিলে খেয়ে ফেলবে নিশ্চিত। ইভেন স্যার আমি মেলাতে কি করেছি, কিছু এনিম্যাল ইয়ে একটা মোল্ড কিনেছি দারাজ থেকে। তো ওই মোল্ডটাতে আমি সাবান বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছিলাম, যে যদি কোনো বাচ্চা আসে তার হাতে দিব। এবং স্যার ওরা যে কি খুশি, একজন নিয়ে গেছে, তার আরেকটা ফ্রেন্ডকে দৌড়াতে দৌড়াতে নিয়ে আসে, আন্টি একে একটা দাও। স্যার এইটা তো আমাকে স্যার খুব বেশি ভালো লাগছে। আচ্ছা, তার মানে এই সাবানগুলো থেকে মানুষের মন জয় করা যায়, এটা একটা বড় ফ্যাক্ট। কারণ এগুলো তো, এটা সাবান কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, আমার হাতে যে যে সাবানের লম্বা যে বারটা দেখা যাচ্ছে, এটা হলো কালো জিরা তেলের সাবান। এটা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটা ভালো সাবান ডেভেলপ আমরা করতে পারি কিনা। আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল, আমরা এর আগেও অনেকগুলো রেসিপি ডেভেলপ করেছি, বাংলাদেশে অনেকেই এটা নিয়ে কাজ করতেছে। তা আজকে আমরা এই কালো জিরার সাবানটা তৈরি করলাম। এটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে। আহ দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, যদি এটা খালি হাতে ধরা ঠিক হয় না। আমরা যেহেতু এখানে ইন্টারভিউ আছি, সেজন্য আপনাদেরকে দেখানোর জন্যই এই কালো জিরা সাবানটা, তেলের সাবানটা আমরা নিয়ে আসলাম, যাতে করে আপনারা একটু দেখে খুশি হন। আর আমি তো সবসময় খুশি, সাবান দেখলেই খুশি লাগে, সাবান দেখলেই ভালো লাগে। বড় বিষয় স্যার। আমরা সাবান জগতের মানুষ বলতে পারেন। তো এই জন্য সাবান, যে কোনো সাবান দেখলেই ভালো লাগে। আচ্ছা, এখন আপুর কাছে সর্বশেষ একটা প্রশ্ন আমাদের থাকবে। মানে এটা প্রশ্ন বলা যায় না, যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, বা এই ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ আছে কিনা? অবশ্যই স্যার, হ্যাঁ, অবশ্যই আছে। আমি চাই ভালো, মানে নিজেকে একটু সময় আসলে আমরা দেই না, যে আছে না যে পার্লারে যাওয়া, বা যারা আসলে মানে কি বলবো ভালো গৃহিণী, তারা আসলে ওই সময়টা পায় না যে নিজেকে দেওয়ার জন্য। কিন্তু এই সাবানগুলো যখন আপনি ইউজ করবেন, যখন মুখে, আমরা অনেক সময় স্যার টাইমের অভাবে স্যার মুখে মাখি না, কারণ ওই আবার নিতে হবে, করতে হবে, তাড়াতাড়ি করে চলে আসি। তো যার জন্য কিন্তু এই সাবানটা যখন আপনি ফেনা করে আপনার মুখে দিচ্ছেন স্যার, আপনি দেখবেন যে আপনার মানে সাবান সম্পর্কে যে চিন্তা ভাবনাগুলো, এগুলো সব বের হয়ে যাবে। এবং আমার ধারণা যে আমাদের দেশের 90% মানুষই জানে না যে স্যার আমরা যে কস্টিকটা ইউজ করি এটা লিকুইড ফর্মেও পাওয়া যায়, এবং আমরা যে ফোম, আমরা যে মুখে মাখার যে ফেস ওয়াশটা, এটাতে যে কস্টিকের একটা প্রভাব আছে, এটা স্যার অনেকেই জানে না, মনে করে এটা মনে হয় ন্যাচারাল লিকুইড, এটা ন্যাচারাল। বাট একই জিনিস, একটা ফর্মটা দুইটা ভিন্ন। তো এই আমি সবাইকে জানাইতে চাই, আমি এবং বাংলাদেশের মানুষকেও বলতে চাই যে সাবানটা যখন ব্যবহার করবেন ভালো জিনিস ব্যবহার করেন, নিজেদের জিনিস ব্যবহার করেন। বিদেশ থেকে সবাই আনে, আমিও এনেছি, এমন না যে আমি আনি নাই, আমি থাইল্যান্ড থেকে সাবান আনি। আমার যখন থাই ফেয়ার হতো তখন মানে যেতাম, বা বড় ফেয়ারে গেলে সেখান থেকে সাবান কিনতাম, কারণ এটা আমার একটা আলাদা ন্যাক থাকে না মানুষের, যে একটু ভালো সাবান ইউজ করবো নর্মাল সাবান থেকে। আবার দেখবেন যে স্যার এই আমাদের এই সাবানটা স্যার, এই কোল্ড প্রসেসের সাবানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যার, আপনার মুখে মানে নর্মাল সাবান যেটা আমাদের, আমি ব্র্যান্ডের নাম বলবো না, বাট বাংলাদেশের যে ভালো ভালো ব্র্যান্ডের সাবান আছে,
নর্মাল সাবান ইউজ করার সময় বাথরুম থেকে বেরোতে বেরোতে আপনার মুখে টান দিবে। টান দিবে, এখন তো শীতকালে আরো খারাপ আরো অবস্থা, টান দিবে, খারাপ কিন্তু অবস্থা। স্যার আমাদের এই সাবানে দিবে না, টান টান দেয় না, কারণ এখানে তো কন্ডিশনিং প্রপার্টি জি মেনটেন জি করা। স্যার, এই জন্য স্যার এটাতে দিবে না, মানে আমরা তো টোটাল মেনটেন করছি। জি। তো মানুষ জানুক স্যার, আমি চাই মানুষ জানুক, মানুষ- নিজেকে যত্ন করুক, জি সাবানকে একটা বড় পর্যায়ে নিয়ে যাক। আমরা জি। যখন মানুষ বেশি কিনবে স্যার, আমরাও আরো উৎসাহী হয়ে আরো বানাবো, জি। আরো ভালো ভালো রেসিপি চলে আসবে স্যার, তো মানুষের উন্নতি হোক। তো মূলত বিষয়টা এরকম যে আমাদের বাংলাদেশে এখন যে কোয়ালিটির সাবান তৈরি করতেছে, অর্থাৎ জুবায়ের একাডেমির স্টুডেন্টরা যে কোয়ালিটির সাবান এখন তৈরি করা শিখতেছে, এতে আমরা মানে বিশ্বাস করি না যে আপনাদের আর দরকার আছে থাইল্যান্ড কোরিয়া থেকে কোনো সাবান আনার জন্য, কারণ এটা থাইল্যান্ড কোরিয়ার যে সাবানগুলো তার থেকে 1000 টাইমস বেটার একটা কোয়ালিটি। এখানকার পুরো প্রপার্টি মেনটেন করে এগুলো হাতে খুব যত্ন নিয়ে তৈরি করা হয়। তা আপনারা যদি মনে করেন যে থাইল্যান্ডের প্রোডাক্ট ভালো, কোরিয়ান প্রোডাক্ট ভালো, আমি বলবো তার থেকে 1000 টাইমস বেটার হলো এটা। জি হ্যাঁ, মানে 1000 গুণ বেটার ভালো এই সাবানটা। ওর থেকে মানে পুরো প্রপার্টি মেনটেন করা একটা সাবান। আপনারা চাইলে এই ধরনের সাবানগুলো বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে টেস্ট করতে পারেন। আপু নিজে সকল প্রপার্টি টেস্ট করেছে এবং বিসিএস সাইড থেকে আলহামদুলিল্লাহ সকল রিপোর্ট উনি আমাদের এই সাবানগুলোতে পাস করেছে। এটা ওনার ভাষ্য মতে, জি। এবং ওনার রিপোর্টটা, টেস্ট রিপোর্টও আমার কাছে পাঠিয়েছে, আমি দেখেছি, আমার নিজের কাছেও ভালো লাগে। তো যাই হোক, আজকে আমরা অনেক কথা বললাম। তাহমিনা শরীফ আপুর জন্য সবসময় শুভকামনা। আর এত Thank you, কষ্ট sir. করে আসার জন্য আপনাকে অনেক অনেক মানে স্যার ধন্যবাদ। আপনি ডাকবেন আর আসবেন না, এটা তো হতে পারে না স্যার, আপনি যখন ডাকবেন স্যার, এনি টাইম। জি, আমরা নিয়মিত চাচ্ছি যে আপনারা যারা বিজনেস করেন তারা এখানে আসেন, মানুষের জন্য কিছু একটা বলেন, যেন বাংলাদেশের মানুষজন কি একটা কিছু একটা করে বাসায় বসে। বিশেষ করে মানে যারা গৃহিণী আছেন, শুধু সারাদিন সংসার সামলাবো এরকম কেন, তারা পাশাপাশি কিছু একটা করুক। অবশ্যই স্যার, আমি তো সব এই জি। করছি, মানে আমার যে 100% সংসারে দিচ্ছি তা না, হ্যাঁ। আমি ওখান থেকে 20% টাইমটা আমি এদিকে এখানে দিচ্ছি। দিচ্ছি। জি। হ্যাঁ, মানে অনেকে বলতে পারেন যে সংসার সামলে এগুলো হয় না, কিন্তু আমরা বলি যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা নিয়ে আসলে ওটা একটা অজুহাত মাত্র যে সংসার সামলে এটা পারি না। হ্যাঁ, তো সংসার সামলানো ডেফিনেটলি একটা কঠিন কাজ, এতে সন্দেহ নাই, কিন্তু তার পাশাপাশি সময় বের করাও যে অনেক বড় কঠিন কাজ, এটা আমরা বিশ্বাস করি না। এটা শুধুমাত্র নিজের একটা ইচ্ছা শক্তি থাকলেই এটা যে কোনো কিছু সম্ভব। তো যাই হোক, আজকের অনেক বড় একটা আলোচনা করে ফেললাম। আমরা বলবো যে আপনারা নিজের সংসার সামলানোর পাশাপাশি কিছু একটা করেন, পাশাপাশি অফিস সামলানোর পাশাপাশি কিছু একটা করেন। বেকার যারা আছেন তারা চাকরির পিছনে না দৌড়ে নিজে একটা ব্যবসা এস্টাবলিশ করেন। সাবানের ব্যবসা করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে কোনো ধরনের একটা ব্যবসা করেন, হ্যাঁ, বা যে কোনো কসমেটিকের একটা ব্যবসা করেন, বা যে কোনো একটা ন্যাচারাল প্রোডাক্টের একটা ব্যবসা করেন। এটা করলে হবে কি, আপনার অর্থনৈতিক ভাবে সচ্ছল হতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, করোনাকালীন সময়ে কিন্তু আমরা অনেক সাফার করেছি, অনেক। এই সাফারটা যেন আমাদেরকে আর না করতে হয়, এই জন্য সবসময় একটা বিকল্প উপার্জনের পথ আমাদেরকে বেছে নিতে হবে, একটা রেডি রাখতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো সফল কোনো উদ্যোক্তাকে নিয়ে আমাদের স্টুডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহমিনা শরীফ আপুকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ